নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ও অর্পিতার খুঁটিনাটিতে জানাই সবাইকে স্বাগত। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আর আজকের রেসিপিটা হচ্ছে, দেখে বুঝতে পারছেন, এটা একটা চর্বিযুক্ত দেশি মুরগির মাংস। আর আজকে হবে পুরান ঢাকার স্টাইলের তেহারি। হ্যাঁ, নামটা হয়তো আপনাদের কাছে সত্যি একটু আনকমন, কিন্তু আজকের রেসিপিটা চলুন চটজলদি আমি বলে দিই। এই রেসিপিটা বানানোর জন্য, এই তেহারি বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে। এই তেহারি বানানোর জন্য নিতে হবে মাংস, যেটা আপনারা খাসির মাংস ইউজ করতে পারেন। আমি এখানে দেশি মুরগির মাংস নিয়েছি, চর্বিযুক্ত। অবশ্যই মনে রাখবেন চর্বিযুক্ত মাংস কিন্তু নিতে হবে, তাহলে কিন্তু খাবারের টেস্ট আরো ভালো হবে। এর সঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি মাংসটা 1.5 কিলো। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি সাইজটা মিডিয়াম রেখেছি, আপনারা চাইলে এর থেকে আরো ছোট নিতে পারেন। আর আমি হাড়যুক্ত মাংস নিয়েছি, আপনারা চাইলে এটা হাড় ছাড়াও নিতে পারেন। তাহলে চলুন আর কি কি উপকরণ লাগছে সেটাও আমি চট করে দেখিয়ে দিই। এটা বানাতে লাগছে আর এই কটা গোটা গরম মশলা, যেগুলোকে আমি না ভেজে গুঁড়ো করে নেব। অবশ্যই এটাকে গুঁড়ো করে নিতে হবে, আর এটাই হচ্ছে আমাদের তেহারির মেন রেসিপির উপকরণ। অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু আমরা না ভেজে গুঁড়ো করে নেব। সেই সঙ্গে নিয়ে নিয়েছি শীতকালের এই সাইজের কয়েকটা 10টা-11টা মতো আলু, যেটা আমি কেটে রেখেছি। আপনারা চাইলে বয়েল করে নিতে পারেন, কিন্তু বয়েল করার কোনো দরকার নেই। এটাকে আপনারা হালকা ফ্রাই করে তারপরে এটা ব্যবহার করা যাবে রান্নাতে। আর নিয়েছি এর সঙ্গে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মাংসের পরিমাণ মতো পেঁয়াজ নেবেন। আমার কথা মতন কিন্তু 3টে মিডিয়াম সাইজেরই পেঁয়াজ নেবেন না, আপনাদের যেরকম মাংসের পরিমাণ নেবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু পেঁয়াজটা নেবেন। এটা আমি কুচিয়ে রেখেছি। আর এর সঙ্গে যা যা আরো উপকরণ লাগছে সেটা চলুন রান্না করতে করতে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি। মশলাটা আমি না ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলাটার মধ্যে তো আপনারা দেখলেন কি কি আছে। 1/2টা জায়ফল, 2টো মতো জয়িত্রী, 8টা মতো ছোট এলাচ, 2টো বড় এলাচ, আর 2টো মিডিয়াম সাইজের দারচিনি। ব্যাস, আর কিছু লাগবে না। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম তেল। আপনারা আবার তেলটা বেশি শুনে কিন্তু ভয় পাবেন না, কারণ তেলটা আমার 300 গ্রাম এই জন্যই লাগছে, পুরো রান্নাটাই কিন্তু এই পুরো তেলটাতেই হবে। আর হ্যাঁ, পুরান ঢাকার যদি অবশ্যই আপনারা এই তেহারিটা দেখেন, তাহলে কিন্তু এরা আরো বেশি ভাবে তেল আর ঘি ব্যবহার করা হয়। সেখানে আমি একটু কমই তেল দিচ্ছি। এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে এতে আমি আলুগুলোকে ভেজে তুলে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি তেলে দিয়ে দিচ্ছি কেটে ছাড়িয়ে রাখা আলুগুলো। আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টস করে, আপনারা কে কে এই ঢাকা থেকে আছেন, বা বাংলাদেশ থেকে আছেন, বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আছেন। অবশ্যই জানাবেন, কারণ এটা একটা বাংলাদেশেরই একটা রেসিপি, যেটা অনেকেই হয়তো জানেন না, কিন্তু ওই রেসিপিটা খেতে এত সুস্বাদু হয়। এটা আমি চটজলদি, আপনারা যদি কেউ বলেন বিরিয়ানি, তো ভারতীয় মতে এটা বিরিয়ানি বলা যাবে না, না পোলাও বলা যাবে না বিরিয়ানি বলা যাবে, কিন্তু ঘরে থাকা একদম সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি হয়, সেটা আপনারা আজকে দেখতে থাকুন। দেখলেই বুঝতে পারবেন যে কম সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দরভাবে এই তেহারিটা রান্না করা যায়। আর হ্যাঁ, শুধুমাত্র বাংলাদেশ নয়, আপনারা যেখান থেকে আপনারা যারা দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। আর আমার রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে বেশ একটু মিডিয়াম ব্রাউন কালার মতো করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমাবেন না, এইভাবে রেখেই খানিকটা ভাজা হওয়ার পর তারপরে দিয়ে দেবো আমি আমার মাংসটা আর মশলাটা, আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা, যেটা আমি ছিঁড়ে রেখেছি। হ্যাঁ, বলে রাখি আর একটা কথা, এই মাংসে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করা হবে না। শুধুমাত্র এটা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে তৈরি হচ্ছে, যেটা আমাদের সবসময় ঘরে থাকে। আর এই রেসিপিটা এত সুন্দর হয় যে আমি আমার বরকে, আমার বরের অফিসের যখন পটলাক হয়েছিল, তখন আমি এটা রান্না করে সবার জন্য পাঠিয়েছিলাম। তো প্রত্যেকেই খেয়ে
খুব সুন্দর হয়েছিল, এটাই বলেছিল। তো আপনারাও অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাড়িতে। দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল, হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, আর দেব 3 চামচ রসুন বাটা। অবশ্যই আপনারা কিন্তু এটা আপনাদের মাংস যেরকম হবে সেই পরিমাণে কিন্তু উপকরণটা দেবেন। আবারও বলছি, আমি যতটা ইউজ করছি সেই পরিমাণে দেবেন না। সঙ্গে দিয়ে দেব চেরা 7-8টা মতো কাঁচা লঙ্কা, আর অ্যাড করে দেব সামান্য পরিমাণের জল, যাতে পেঁয়াজটার সঙ্গে মশলাটা যাতে না পুড়ে যায়। জলটা দিয়ে হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেব মাংসগুলো। দেওয়া হয়ে গেছে, এতে দিয়ে দেব কেটে রাখা 2 টুকরো তেজপাতা। আর হ্যাঁ, মাংসে কিন্তু কোনো জল ব্যবহার করব না। এতে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুনটা এখন অল্প পরিমাণেই দেব, আর বাকি নুনটা দেব যখন এটার সঙ্গে চালটা অ্যাড করব তখন। এখন দিলাম 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু কষে দিতে হবে। মাংসটা খানিকটা হয়ে এসছে ভাজা ভাজা মতন। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা, আর এতে দিয়ে দেব সেই সঙ্গে 3 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, টক দইটা যেটা আপনারা বাজার থেকে কিনবেন বা যদি আপনারা ঘরে পাতেন, সব থেকে বা মিষ্টির দোকান থেকেও যদি কেনেন, টক যে দইটা হবে টক দেখে কিন্তু দইটা আপনাদের কিনতে হবে। টক না হলে পরে কিন্তু রান্নাটা ঠিক একটা জমবে না। অতএব যেই দইটা দেখবেন একটু বাজারে সব থেকে বেশি টক, সেই দইটাই কিন্তু আপনারা কেনার চেষ্টা করবেন বাজার থেকে। চলুন এটাকে ততক্ষণে একটু আবার কষিয়ে নিই। এটাকে ঢাকা দিয়ে মাংসটাকে 20-25 মিনিট হতে দেব। তারপরে ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা কতদূর হয়েছে। মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হবে, কিছু কমও হবে না, কিছু বেশিও হবে না। মাংসটা প্রায় হয়ে এসছে। এইবার আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা একটা বড় সাইজের টমেটো। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণভাবে আমার একটা এক্সপেরিয়েন্স করা, যে এটাতে স্বাদটা আরো যেন দ্বিগুণ করে দেয়। আর এই তেহারিটা আপনারা বললে বিশ্বাস করবেন না, আমি বহু বছর ধরে বানাচ্ছি। যখন প্রথম বানিয়েছিলাম, প্রথমবার হয়তো একটু খারাপ হয়েছিল, কিন্তু খাওয়া গেছিল। তার পরের বার আমি যতবার বানিয়েছি, আমার নিজেকেই মনে হয় যে এত সুন্দর একটা রান্না এত কম উপকরণ দিয়ে কি করে করা সম্ভব, আর এত সুস্বাদু একটা খাবার, যেটা আপনারা প্রত্যেকেই ঘরে থাকা উপকরণ দিয়ে প্রথমেই বলেছি করে নিতে পারবেন চটজলদি ভাবে, বাচ্চাদেরকে বা বড়দেরকে বা কোনো অনুষ্ঠানে সার্ভ করার জন্য একদম আদর্শ একটি খাবার। মাংসটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এতে এখন দিয়ে দেব, আর তার সঙ্গে দিয়ে দেব বেশ কয়েকটা কিশমিশ, আর দেব ধুয়ে রাখা যে চালটা আমি নিয়েছিলাম সেই চালটা এতে আমি দিয়ে দেব। চালের পরিমাণটা এখানে 1 কিলো চাল আছে। 1.5 কেজি মাংসের সঙ্গে আমি 1 কেজি চাল ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন আরো কম চালও কিন্তু ব্যবহার করতে পারেন, চাইলে আরো চাল বেশিও ব্যবহার করতে পারেন। কারণ সবসময় মাথায় রাখবেন, চালের থেকে মাংস যেন বেশি হয়। আর আপনাদের পছন্দ মতো যে কোনো মাংস দিয়ে এটা কিন্তু ট্রাই করতেই পারেন। এমন নয় যে শুধুমাত্র মুরগির মাংস দিয়ে এটা খেতে হবে। এটা আপনারা খাসি বা অন্য যে কোনো মাংস যার যেটা পছন্দ করেন সেটা দিয়ে আপনারা কিন্তু রান্না করে দেখতেই পারেন। এইবার আমি চালটাকে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এটা মাথায় রাখবেন, এখন ফ্লেমটাকে কিন্তু কমে রাখতে হবে। আর একটা জিনিস যেটা আমি অবশ্যই বলে দিই, আপনারা চাইলে তেলটাকে কিন্তু আলাদা করে তুলে
অন্য পাত্রে কিন্তু চালটাকে দিয়ে আপনারা রান্না করতে পারেন। আমি এটা শর্টকাট পদ্ধতিতে দেখাচ্ছি বলে কিন্তু আমি চালটাকে মাংসের মধ্যেই ব্যবহার করেছি। না হলে আপনারা এটা চাইলে মাংসগুলোকে তুলে তেলগুলোকে আলাদা করে অন্য একটি পাত্রে নিয়ে সেই পাত্রে চালটাকে দিয়ে গোটা গরম মশলা ব্যবহার করে সেটাকে ভেজে আপনারা কিন্তু পরে মাংস দিতেই পারেন। আমি সেটা করলাম না, যেহেতু আমি এই পাত্রতেই মাংসটা চাপাবো, সেই কারণে আমি প্রথমেই একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। আর অবশ্যই আপনারা কিন্তু চাল আর মাংসের পরিমাণটা বুঝেই সেরকম ভাবে একটা পাত্র নেবেন। চাইলে অন্য একটা কড়াইতে মাংস করে নিতে পারেন, আবার অন্য একটি কড়াইতে বাকি খাবারটাও কিন্তু রান্না করতে পারেন। এই যে তেহারিটা আমি যেটা করছি, কিন্তু আমি এটা শর্টকাটে করব বলে আমি এটা একইবারে চালটা দিয়ে দিলাম। এর সঙ্গে আমি দিয়ে দেব কিছু গোটা না ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা, আর এতে আমি দিয়ে দেব, আপনারা চাইলে গুঁড়ো দুধ জলে গুলে ব্যবহার করতে পারেন। আমি এখানে লিকুইড মিল্ক দিচ্ছি, আপনারা কিন্তু গুঁড়ো দুধও স্বাদের জন্য ব্যবহার করতে পারবেন। এখানে আমি 200 গ্রাম মতো লিকুইড দুধ ব্যবহার করলাম, আর বাকিটা আমি জল দেব সেই পরিমাণ মতোই। চাল এখানে আমি 1 কেজি চাল ব্যবহার করেছি, এখানে আমি জল দেব 1.5 কেজি। এবার তার মধ্যে যখন আমি দুধটা দিয়ে দিলাম সেই বুঝে কিন্তু আপনারা জলটা দেবেন। এরকম নয় যে জলটাও 1.5 কেজি দিলেন সঙ্গে আরো দুধটাও দিলেন, তাহলে কিন্তু চালটা বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যাবে আর সেটা পরে খেতে ভালো লাগবে না। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গরম করে রাখা পরিমাণ মতো সেই জলটা। জলটা ফুটতে ফুটতে এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কেওড়া জল, আর দেব সামান্য পরিমাণে 1/2 টেবিল স্পুন মতন গোলাপ জল, আর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, যেটা আমি প্রথমে ব্যবহার করেছিলাম, আবার এখন শেষ সময় আরেকবার দেব। 1.5 টেবিল স্পুন মতো এতে আমি নুন এখন ব্যবহার করলাম। এর থেকে বেশি নুন ব্যবহার করা কিন্তু প্রয়োজন নেই। চালের জলটা সম্পূর্ণ পরিমাণে কমে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে আরো 10 মিনিট হতে দেব লো ফ্লেমে। চলুন ঢাকনাটা খুলে দেখে নিই। দেখুন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার দেশি মুরগি দিয়ে তেহারি, যেটি একেবারে ঝরঝরে হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু মাঝখানে দুবার করে খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। অবশ্যই আপনারা কিন্তু মাঝখানে একটু দেখে দেখে উল্টে পাল্টে দেবেন, না হলে কিন্তু তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখুন মাংসগুলো হাড় থেকে খুলে আসছে আর তেহারিটাও পুরো একদম ঝরঝরে হয়েছে। এবার যদি আপনারা চান এর ওপর থেকে অল্প পরিমাণে ঘি ছড়িয়ে পরিবেশন করতে পারেন। আমি ঘি দেব না, এটা এমনি খেতে সুন্দর লাগবে। তাহলে চলুন চটপট আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে নিয়ে আপনাদের সামনে চলে আসছি। সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার চিকেন তেহারি, যেটি আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন এই রেসিপিটা ফলো করে। আর খুব কম উপকরণেই রান্নাটা হয়ে যায়। অবশ্যই জানাবেন কমেন্টস করে আপনাদের কেমন লাগলো, রান্না করে জানাবেন যে আপনারা রান্না করে আপনাদের টেস্ট কেমন হলো। আমার তো অবশ্যই খুব ভালো হয়, আমার এটা পার্সোনালি খুব ভালো লাগে, আর আমার কর্তামশাইও খুব ভালো খান। তো যখনই সময় পেয়ে যাই আমি এই তেহারিটা চটজলদিভাবে বানিয়ে নিই। চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। আজকের মতো ততক্ষণ টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে।